আমি আপনার কাছে একটু জানতে চাই, এই ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার কারণটা কি? আমরা অনেক কিছু জানতে পাচ্ছিলাম, রাজনৈতিক ক্ষমতার দাপট জানতে পাচ্ছিলাম, কিশোর গ্যাং কালচার, বিচারহীনতার সংস্কৃতি, নানা কিছু আসছে। আপনাদের সমীক্ষায় কোন কারণটা সবচেয়ে বেশি এসেছে ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে? আমাদের তো এটা আমরা ধারাবাহিক সমীক্ষা প্রত্যেক বছরই করে থাকি একটা, সেটাই ধারাবাহিকতা এবারেরও সমীক্ষাটা। এবং আমাদের সমীক্ষাটা কিন্তু খুব একটা আমাদের সূত্রের যে সোর্স সেটা তো খুব সীমিত এরিয়া। সেটা হচ্ছে পত্রিকাতে যে সমস্ত নিউজ ছাপা হয় ধর্ষণের বিষয়ে, জি, জি। সেরকম 14টি পত্রিকা, এবং সাম্প্রতিককালে আমরা সেই 14টি পত্রিকা নিয়েই আমরা কিন্তু এইটা করি। কাজে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাটা বলার অর্থটা হলো জি, যে এইটা কিন্তু মানে সামগ্রিক যে চিত্র তার একটা আংশিক চিত্র। একদম। মানে এবং যেটা আমরা কভার করিনি গণমাধ্যম কর্মীরা, সেটা সমীক্ষায় আসেনি। সেটাই সমীক্ষার মধ্যে আমরা আনার চেষ্টা করি। তো এখানে আপনি যেটা প্রশ্ন করছেন যে আমাদের কাছে কি মনে হয়, আমাদের কাছে প্রথমত মনে হচ্ছে হয় যেটা, যে এই যে নারীর প্রতি নির্যাতন, যৌন নির্যাতন বলেন, পারিবারিক নির্যাতন বলেন, ধর্ষণের মতো অপরাধ বলেন, এগুলো তো একটা অপরাধ। এটা এটাই আমরা ভাবতে পারি না, সমাজ বোধহয় এটাই ভাবে না যে এগুলো একটা নারী হচ্ছে একটা দুর্বল প্রান্তিক জনগোষ্ঠী, তার উপর যে কোনো কারণে যে কোনো ধরনের অত্যাচার করা যেতে পারে। আপনি দেখবেন যে বাংলাদেশের ক্ষেত্রেও যদি বাইরেও যদি বলি, যখনই একটা জাতি একটা ক্রাইসিসে পড়ে তখন প্রথম টার্গেট হয় নারীরা। জি, এবং এই যে প্রথম নানাভাবে নারীরা টার্গেট হয়, রাজনৈতিক কারণে টার্গেট হয়, পারিবারিক কারণে টার্গেট হয়, সাম্প্রদায়িক কারণে টার্গেট হয়, নানা কারণে নারীরাই কিন্তু প্রথম টার্গেট হয়। জি, কাজে এই যে নারীর একটা প্রান্তিক অবস্থান, তার যে একটা ক্ষমতার ভারসাম্যহীনতা, ক্ষমতার মধ্যে পুরুষের সাথে নারী যে অসম ক্ষমতা, নারীর যে আর্থিক কি বলবো, যে আর্থিক তার একটা রিসোর্স নাই, অর্থনৈতিক সংস্থান নাই, সম্পত্তির অধিকার নাই, তার নিজস্ব কোনো সম্পত্তি থাকে না। কাজে এই যে তার একটা প্রান্তিক অবস্থান, এই অবস্থানটাও এই ধরনের মানে অপরাধ, জি, নারীকে নারীর প্রতি নির্যাতনটাকে অপরাধ মনে না করার একটা বড় কারণ। এবং একদম। অবশ্যই সবকিছু মিলিয়ে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে বিচারহীনতা। আপনি দেখেন যে সাম্প্রতিককালে যে 2-3টা ঘটনা আমরা বললাম যে খুব একটা মিডিয়াতে একটা সরগোল পড়ে গেল, দ্রুত বিচারের কথা বললাম, একটারও কিন্তু বিচার এখন পর্যন্ত শেষ হয়নি। আসিয়ার ঘটনার বিচার এখনো শেষ হয়নি, রমিসা তো সেদিন ঘটলো। জি, তাহলে এই জায়গাগুলো আমার মনে হয় যে, তারপরেও আমরা মনে করি যে শুধু একদম, তো একদম। বিচার। আপনি খুব চমৎকার করে আসলে স্পষ্ট করে বলেছেন। জলকবি সুমন, আপনি কিছু জানতে চাইবেন? জি। না, এই আমরা এমনি জানি যে এই সাধারণত এই ধর্ষণ বা এই ঘটনা এগুলো কিন্তু সংখ্যা বাংলাদেশে অন অ্যান অ্যাভারেজ 1000 হুম, 1000-এর মতো হয় প্রতি বছর। কিন্তু এই যে ক্রমাগত গত কয়েক বছরে যদি আপনি ইয়েটা দেখেন, ডাটাটা দেখেন, এরকমই দেখবেন। হুম, তো এই 24 আর 25, হুম, বিশেষ করে 24 সালে গণ অভ্যুত্থান বা 25 সাল, এই এক বছরে এখানে কি রাজনৈতিক প্রভাবটা কি বেশি কাজ করেছে কিনা, মানে সেরকম আপনারা দেখেছেন কিনা, না অন্য কোনো কারণ? আমাদের কাছে যে রিপোর্ট আসে, এটাই সমীক্ষার রিপোর্ট না, আমরা তো হ্যাঁ, অভিযোগগুলো গ্রহণ করি, বিভিন্ন অভিযোগ গ্রহণ করি এবং সেগুলো তদন্ত করা, কেস করা, সালিসি করা, এগুলো আমরা করি। সেগুলো থেকে আমাদের যেটা মনে হয় যে এই ক্ষমতার প্রভাবটা কিন্তু আগেও ছিল। এটা প্রভাব কিন্তু বরাবরই আগে থাকে। ছিল হ্যাঁ, না, দেখো বরাবরই ছিল। জি। কিন্তু এখন যেটা তার সাথে যুক্ত হয়েছে, সমাজের মধ্যে একটা নারী বিদ্বেষী একটা সাংস্কৃতিক সংস্কৃতির চর্চা হচ্ছে, এটার জন্য যেগুলো কি আমাদের পারিবারিক শিক্ষাটা কি এটার জন্য দায়ী করবেন আপনি? পারিবারিক শিক্ষাকে দায়ী করবো না আমি। কারণ পারিবারিক শিক্ষার চেয়ে বড় কথা হচ্ছে সমাজের মধ্যে একটা নারী বিরোধী সংস্কৃতি, একটা সাংস্কৃতিক সাম্প্রদায়িক সংস্কৃতিকে লালন করার চেষ্টা করা হচ্ছে। মানে কিন্তু আমি সেটাকে আপনার না, আপনার পরিবারে যদি আপনি আপনার সন্তানকে যদি আপনার ধরেন নারীদের সম্পর্কে তাকে যদি সেভাবে আমরা যদি আমাদের সন্তানকে সেভাবে গড়ে উঠাতে পারি নারীর প্রতি পরিবারের সম্মান একটা দিয়ে। সন্তান গড়ে উঠতে কতদিন লাগে? পরিবার কি কাঁচের ঘরের মধ্যে রাখবেন? পরিবারকে তো সমাজের মধ্যেই হতে হবে, হ্যাঁ, না, পরিবারের আমি মধ্যে আমি তো একটু সমাজের জলকবি সুমনের ইলেকশন হবে। প্রশ্নটাকে আরেকটু যদি আপনাকে প্রিসাইজলি বলি, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই সময় প্রচুর কিশোর গ্যাংয়ের কালচার গ্রুপ ধরে ধরে হ্যাঁ, হচ্ছে। আপনাদের সমীক্ষায় সেটা এসছে। এই তরুণরা যদি পারিবারিক শিক্ষাটা পেত, অন্তত এই কালচারে তারা যেত না। মানে এটা কতটা মাথা ব্যথা তৈরি করছে আসলে? না, এটাই কিশোর গ্যাং এটা মাথা ব্যথার কারণ। পারিবারিক সেখানে প্যারেন্টিং, মানে পারিবারিক একটা পরিচর্যা দরকার। এই কিন্তু তো এটাই আমার কথা বলেছিলাম। হলো যে এই পারিবারিক পরিচর্যাটা
তখনই ইফেক্টিভ হবে যখন আপনি দেখবেন একটা ইয়াং বয়সের ছেলে যদি দেখে যে ক্ষমতা হাতে থাকলে সবকিছু যে কোনো অপরাধ করে ফেলা যায়, অপরাধ জি তো অপরাধ বলে গণ্য করে না। জি তখন কোন পরিবারের সন্তান তার মা বাবার সাথে থাকবে, আর ওই যারা তাকে মদত দিচ্ছে স্বার্থান্বেষী গোষ্ঠী একদম তার পিছনে দৌড়াবে। একদম। তাহলে আপনি আমাদেরকে এককভাবে বললে হবে না, এটা একদম পরিবারের আপনি আপনি তাহলে কি সুপারিশ করবেন আপনাদের ওই জায়গা থেকে? 20টা সুপারিশের কথা আমরা শুনতে পাচ্ছিলাম, কয়েকটা যদি জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমার গণমাধ্যমকে যেটা অনুরোধ করব যে আমরা দেখি যে যখন ধর্ষণের কোনো খবর ছাপানো হয় সেখানে ভিকটিমকে নানাভাবে মানে তার যে করুণ অবস্থা সেটাকে তুলে ধরা হয়। জি তো সেইটার চেয়ে আমার মনে হয় যে অপরাধীকে এখানে অপরাধীর মুখোশটা অপরাধীর পরিচয়টাকে নিয়ে আসাটা বেশি দরকার। যে অপরাধী যে তার স্থান কি, তার অবস্থান কি, তার সে আরো অপরাধের সাথে জড়িত আছে তার বিষয়ে একটা তথ্য গণমাধ্যমে আসা দরকার। এটা আচ্ছা হচ্ছে একটা কথা। আচ্ছা এবং আমরা সবসময় বলে আসছি এবং বিচার হতে হবে। বিচার এরকম দ্রুত বিচারের কথা বলে বিচার ঝুলিয়ে রাখা অ্যাপিলেট, সেখানে আমাদের অনেক সাজেশন আছে, সেগুলো আমরা দিয়েছি। এখানে একদম আপনাদের তো সময় নাই, বিস্তারিত শুনবেন না, জি শুনতে পারবেন না। বিচারহীনতার সংস্কৃতির থেকে আমাদেরকে উঠতে হবে একদম এবং সমাজের মধ্যে যে নারী বিদ্বেষী সাম্প্রদায়িক প্রচারণা চলছে জি সেগুলোকে রুখে দাঁড়াতে হবে। এটা সমাজকে সকলকে রুখে দাঁড়াতে হবে, কারণ অপরাধ তো শুধু বিচার করে শেষ হবে না, অপরাধ যাতে না হয় তার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই পরিবেশটা সৃষ্টি করার জন্য অপরাধীকে উন্মোচিত করা এবং সমাজের মধ্যে অপরাধ প্রবণতাটা কমিয়ে নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খুবই স্পষ্ট করে বলেন। আমি একটা বিষয় একটু জিয়াউল কবির আপনার কাছে জেনে আলাপটা শেষ করব। আমরা প্রায় শুনি যে ভিকটিম যিনি হন তিনি আসলে সবচেয়ে বেশি সাফার করেন মামলা নেয়া এবং বিভিন্ন ইস্যুতে বিভিন্ন স্টেপে। হ্যাঁ প্রতিটা ধাপে ধাপে এই মামলা জট, মামলা প্রক্রিয়া ধীরগতি হওয়া, বিচারটা হওয়ার জন্য নাম শুনে যায় কিন্তু বিচারটা কার্যকর হতে দেখি না। এই জার্নিটা আসলে কতটা ভোগায়, সমাধানটা কি হতে পারে ছোট করে? এটার জন্য আসলে আইন প্রয়োগে সক্রিয়তা থাকতে হবে। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে অ্যাক্টিভ হইতে হবে। একটা ঘটনা শোনার সাথে সাথে সেই জিনিসটাতে মাঠে নেমে যেতে হবে এবং যারা এই অপকর্মগুলো করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত চার্জশিট দিয়ে তাদেরকে দ্রুত আইনের আওতায় দিতে হবে। আর এর পাশাপাশি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি দেখেন শুধু এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের এখন কিশোর গ্যাংয়ের কথা আপনি বললেন, আপনি পর্নোগ্রাফির বিস্তার ইন্টারনেটের কারণে, আমাদের টিকটক করে, আমাদের এই ফেসবুক ইউটিউবার যারা আছেন তারা বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও বানিয়েও কিন্তু তারা ইনকাম করছেন। এগুলো কিন্তু একটা অস্থিরতা বা কিছুটা হলো এগুলো খারাপ প্রভাব ফেলছে। তারপরে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা তো আছে, আমাদের নৈতিক শিক্ষারও অভাব আছে। আমি যেটা মনে করি পারিবারিক শিক্ষা এবং সামাজিক যে দৃষ্টিভঙ্গি এই দুটার মধ্যে একটা ব্লেন্ডিং, একটা নিয়ে আসতে হবে। আমার ফ্যামিলিতে আমার পারিবারিক শিক্ষা কখনো একজন নারীকে খারাপ দৃষ্টিভঙ্গি, একদম। খারাপ তাহলে আমরা কথা যদি বলতে আলাপটা শেষ শেখাবে করি না। তাহলে আমরা বুঝতে পারছি নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং সর্বোপরি যে আইনগত দিক বলা হচ্ছে যেখানে সবকিছু মিলিয়ে বিচারটা যেন ঠিকঠাক মতো হয়, এগুলো নিয়ে। ঘরে বাইরে সব জায়গায় নারীর জন্য নিরাপদ কর্মস্থল। ফজিল ইসলাম, এক আমি মিনিটের মধ্যে। একটা কথা add করতে চাই, একটা কথা 1 মিনিট অ্যাড করবো। জি সেটা হচ্ছে যে এই সমস্ত কাজগুলো করার জন্য আমাদের অর্থায়ন লাগবে। আমাদের আচ্ছা যে জেন্ডার বাজেট আছে, জেন্ডার বাজেটের মধ্যে থেকে কত পার্ট আমি নারী সহিংসতা প্রতিরোধে খরচ করছি সেটার আমার মনিটরিং করতে হবে, সেটা আমাকে করতে হবে। এই ফান্ডিং এর নামটাকে আমরা ভিকটিম সাপোর্ট বলতে পারি? নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বলবো আমরা, ভিকটিম সাপোর্ট বলার চেয়ে নারীর প্রতি বুঝতে সহিংসতা পারছি। প্রতিরোধ তার মানে আমরা হ্যাঁ সবগুলো ফেজেই লাগাতে পারবো। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হওয়ার সুযোগ হবে আপনাদের সঙ্গে এবং নতুন নতুন বিষয় নিয়ে কথা হবে এবং তখন অন্তত এই সমীক্ষাটা কিছুটা হলো আশাব্যঞ্জক হবে সেই প্রত্যাশা থাকবে। এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ, একটি দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবারও আমরা হাজির হবো ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।